আজ আমরা ৫ নম্বর এপিসোড দেখতে চলেছি। গত রাতে তিনি ঝেনজু নামে একজনের কাছ থেকে খবর পান। সেই খবরের ভিত্তিতে তিনি ঝেনজুর সাথে দেখা করার জন্য একটি সময় ঠিক করেন। তাদের মামলাটি শেষ হওয়ার পর তারা দুজনেই অবশেষে শান্তিতে বসে নিজেদের মনের কথা বলতে পারে। হেং ঝেনজুর কাছে ক্ষমা চান। সে দ্রুত তাদের মধ্যে একটি চুক্তি করাতে চেয়েছিল, কারণ সে ভেবেছিল এটাই ঝেনজুকে সাহায্য করার একমাত্র উপায়। ঝেনজু হেংয়ের উদ্দেশ্য বুঝতে পারে। হেং শুধু চেয়েছিলেন ঝেনজুর দীর্ঘদিনের কষ্ট শেষ হোক। হেং খুব নরমভাবে ঝেনজুর কাছ থেকে বিদায় নেন। তিনি ঝেনজুকে বলেন ভবিষ্যতে যেন ভালোভাবে জীবন কাটায়। ঝেনজু আলতো করে মাথা নেড়ে সম্মতি জানান আর আশা করেন যে ভবিষ্যতে তারা দুজনেই ভালো থাকবে। পরে হেং তার আইন সংস্থায় অপেক্ষা করছিল। মনে হচ্ছিল তিনি কিছু বলতে চান। তিনি নিজেই প্রথমে কথা বলতে শুরু করে আর বলে যে তিনি আগের রাতে ঝেনজুকে চলে যেতে বলেছিল। হেং মনে করে যে তার এই কাজটি হয়তো একটু বেশি হয়ে গেছে। তিনি কারণ জানতে চাইলে হেং উত্তর দেন যে তিনি শুধু চাননি ঝেনজু অতীতের দুঃখ নিয়ে কষ্ট পাক। হেং ঝেনজুর অতিরিক্ত হস্তক্ষেপ পছন্দ করেননি আর তিনি বলে যে যা হওয়ার ছিল তা হয়ে গেছে। আর তিনি চান ঝেনজু গত রাতের ঘটনাটি মনে না রাখুক। তিনি দেখেন যে ঝেনজুর অফিসে খাওয়ার মতো কিছু নেই, তাই তিনি তাকে প্রচুর স্ন্যাক্স দেন। ঝেনজুর সাথে কথা বলার সময় হেংয়ের চোখ এদিক ওদিক করছিল। তখন ঝেনজু জানত না যে হেং আবার তার প্রতি আকৃষ্ট হচ্ছে। দক্ষিণ কোরিয়ার রুইচাও ডোংয়ের আইন সংস্থায় হেং আরেকটি নতুন মামলা পান। এই মামলার মক্কেল ছিলেন একটি মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক। সেই শিক্ষককে একদল ছাত্র আর তাদের অভিভাবকরা মামলা করে। তাদের অভিযোগ ছিল যে শিক্ষক ছাত্রদের শারীরিক শাস্তি দিয়েছে। তবে শিক্ষক দ্বিভাবে এই অভিযোগ অস্বীকার করে। তিনি বলেন যে তিনি শুধুমাত্র ছাত্রদের নরমভাবে মৌখিক উপদেশ দিয়েছিল। সত্য জানার জন্য হেং একটি ছবির দেয়াল থেকে ছাত্রদের তথ্য খুঁজতে চেয়েছিল, কিন্তু যখন তিনি ওয়েবসাইটটি খোলে তখন দেখে যে এই ছবির দেয়াল দেখতে হলে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর এর নিয়মকানুন মেনে নিতে হবে। ভাগ্যক্রমে হেং এই ধাপগুলো বাদ দেন। তিনি ওয়েন্টিং নামে একজনের কাছে গিয়ে তার সাহায্য চান। ওয়েন্টিংকে অনুরোধ করে তার অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করতে। ওয়েন্টিং পরে জানতে পারে যে হেং আসলে অ্যাকাউন্ট তৈরি করেননি, কারণ তিনি অ্যাপ্লিকেশনটি কিভাবে ব্যবহার করতে হয় তা বুঝতে পারছিলেন না। হেংয়ের মনে হয়েছিল যে নিয়মকানুনগুলো একটি একটি করে পড়া অনেক সময় সাপেক্ষ। ওয়েন্টিংয়ের মনে হয় যেন হেং একজন বৃদ্ধ মানুষের মতো আচরণ করছে। শরীরচর্চার শিক্ষকের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার পর হেং ওয়েন্টিংকে বলেন দ্রুত কিছু তথ্য খুঁজে দিতে। ওয়েন্টিং বলেন যে এটাকে দ্রুত খোঁজা নয়, বরং ট্র্যাকিং বলে। ওয়েন্টিং খোঁজ করে এবং ট্র্যাক করে সেই ছাত্রদের একজনকে খুঁজে পান যে শিক্ষকের বিরুদ্ধে মামলা করছিল। তিনি ছাত্রের পোস্টে একটি উদ্ধত লেখা দেখতে পান। সেখানে বলা ছিল যে যদি শিক্ষক তাদের সাথে ঝামেলা করে তাহলে তারা শিক্ষককে দেখে নেবে। সেই পোস্টের নিচে যারা লাইক দিয়েছিল তারা ছিল এই মামলার অন্য ছাত্ররা। হেং সব কিছু বিচার করার পর প্রতিদিনের মতো বাসে করে স্কুলের বাইরে যান। স্কুলের জিমনেসিয়ামে হেং যখন ছাত্রদের প্রশ্ন করে তখন তারা প্রথমে শিক্ষকের বিরুদ্ধে তাদের ওপর অত্যাচারের অভিযোগ করে, কিন্তু যখন হেং অ্যাকাউন্টের পোস্টটি দেখান তখনও ছাত্ররা অজুহাত দিতে থাকে। তখন হেং শিশুদের বোঝার বাইরে অনেক আইনি শব্দ বলতে শুরু করে। তিনি জোর দিয়ে বলে যে তাদের শাস্তি দেওয়া হবে, কিন্তু আসলে শিশুরা ততটা খারাপ নয়। হেংয়ের নরম আর কঠোর কথা বলার পর ছাত্ররা দ্রুত সব বুঝতে পারে। পরে হেং ছাত্রদের অভিভাবকদের আইন সংস্থায় ডেকে আনে। শিশুরা ইতিমধ্যেই স্বীকার করে যে তারা মিথ্যা অভিযোগ করেছিল, কিন্তু প্রাপ্তবয়স্করা তখনও অজুহাত দিতে থাকে। ওয়েন্টিং খুব উত্তেজিত হয়ে পড়ে আর প্রায় সেই সব প্রাপ্তবয়স্কদের তিরস্কার করতে যাচ্ছিল যারা নিজেদের দায়িত্ব বুঝতে পারছিল না। হেং চুপচাপ টেবিলের নিচে ওয়েন্টিংকে পা দিয়ে আলতো করে ধাক্কা দেন। ওয়েন্টিং বুঝতে পারে যে তিনি খুব বেশি উত্তেজিত হয়ে গেছে আর দ্রুত তার কথা বলার ধরন পরিবর্তন করে তিনি গুরুত্ব সহকারে অভিভাবকদের তাদের অভিভাবক হিসাবে আইনি দায়িত্ব পালনের দাবি জানান। দুই আইনজীবীর কথা শুনে অভিভাবকরা ভয় পেতে শুরু করে এবং আইনজীবীর পরামর্শ অনুযায়ী আর প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। দুপুরে হেং আর ওয়েন্টিং দম্পতি একসাথে দুপুরের খাবার খাচ্ছিল। হেং প্রথমে তার জন্য এক জোড়া চপস্টিক নিয়েছিল, কিন্তু জানতে পারে যে তিনি সেদিন আসতে পারবে না। এই মামলাটি নিয়ে কথা বলতে গিয়ে হেং স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে যে ভাগ্য ভালো, এবারে মক্কেল খারাপ মানুষ ছিল না। ওয়েন্টিং অবাক হয়ে যান, কারণ আগে হেং মক্কেলের চরিত্র বা নৈতিকতা নিয়ে এত চিন্তিত ছিলেন না। হেংয়ের মনে পড়ে যে কিছুদিন আগে তিনিও একই কথা বলেছিল। তখন হেং বুঝতে পারে যে তিনি অজান্তেই হেংকে প্রভাবিত করছে আর পরিবর্তন করছে, কিন্তু হেং তাকে সব সময় দেখতে পান না। পরপর কয়েকবার তাদের 5 জনের বন্ধুত্বের নৈশভোজে তিনি অনুপস্থিত ছিল। তার পাশে খালি জায়গা দেখে হেং হতাশ হন। বিশেষ করে সম্প্রতি হেং হঠাৎ বুঝতে পারেন যে তিনি আর তাদের 5 জনের দলের ছোট ঝাও খুব কাছাকাছি। তারা কোথায় খেলতে যাবে তা নিয়ে আলোচনা করার সময় ছোট ঝাও পরিষ্কারভাবে জানে যে তিনি ব্যস্ত নন আর তার পরের সব পরিকল্পনাও ছোট ঝাওয়ের জানা। এমনকি দুপুরের খাবারের সময়ও তিনি ছোট ঝাওয়ের সাথে জুটি বেঁধেছিল। তাদের সম্পর্ক যেন খুব ঘনিষ্ঠ। তবে আসলে তিনি আর ছোট ঝাও কাছাকাছি হওয়ার একটি কারণ আছে। সম্প্রতি তিনি একটি চুরির মামলা
ঝামেলা নিয়ে ব্যস্ত ছিল। একজন পুরুষ একটি সুবিধার দোকানের বাইরে অন্যের হাতঘড়ি চুরি করার অভিযোগে অভিযুক্ত হয়েছিল, কিন্তু সেই পুরুষটি জানায় যে সে রাতে খুব মাতাল ছিল আর ঘড়ি চুরির কথা তার একদম মনে নেই। পুলিশ তাকে সিসিটিভি ফুটেজ দেখায়। ফুটেজটি সঠিক কোণ থেকে তোলা হয়নি, আর পুরুষটি ঘড়ি চুরি করছে এমন দৃশ্য তাতে ছিল না। তবে একটি বিষয় নিশ্চিত ছিল যে পুরুষটির ঘড়িটি হারিয়েছিল সে চলে যাওয়ার পর। সুবিধার দোকানের বাইরে শুধু একজন গ্রাহকই ছিলেন, আর তিনি ছিলেন এই পুরুষটি। ঘটনার আসল সত্য খুঁজে বের করতে তিনি সুবিধার দোকানের উল্টো দিকে অবস্থিত একটি জাজিয়াং নুডলসের দোকানে যান। তিনি দোকানের বাইরের সিসিটিভি ফুটেজ চেয়েছিল, কিন্তু দোকানের মালিক রাজি হননি, কারণ তার একটি পূর্বের অপরাধের রেকর্ড ছিল আর তিনি আর আইনের সাথে জড়াতে চাননি। দোকানের মালিককে রাজি করানোর জন্য তিনি প্রতিদিন দোকানে জাজিয়াং নুডলস খেতে যেত। একদিনও তিনি বাদ দেননি। একদিন ছোট ঝাও দোকানের মালিকের কাছ থেকে একটি ফোন পান। মালিক তাকে বলেন যেন তিনি হেংকে ফিরিয়ে নিয়ে যান। ছোট ঝাও দোকানের মালিককে চিনতেন, কিন্তু হেংকে চলে যেতে রাজি করাননি, বরং তিনি তার সাথে দোকানে জাজিয়াং নুডলস খেতে শুরু করে। অবশেষে দোকানের মালিক তাদের জেদের কাছে হার মানে আর তাদের সিসিটিভি ফুটেজ দেখতে দেন। তবে সিসিটিভি ফুটেজ দেখে তিনি অবাক হয়ে যান। ফুটেজে স্পষ্ট দেখা যায় যে পুরুষটি মাতাল অবস্থায় একজন অপরিচিত ব্যক্তির হাতঘড়ি চুরি করেছিল। নিজের চুরির ঘটনা ভিডিওতে দেখে পুরুষটি খুব হতাশ হয়ে পড়ে। সে বেকার, মাতাল, আর এখন সে চুরিও করেছে। সে নিজেকে একটি অকেজো আবর্জনার মতো মনে করে। আইনজীবীর দৃষ্টিকোণ থেকে তিনি পুরুষটিকে মনে করিয়ে দেন যে পুলিশ যে সিসিটিভি ফুটেজ পেয়েছে তা তার চুরির কাজ নিশ্চিত করতে পারে না। তবে তিনি বলে যে যদি তিনি পুরুষটির বড় বোন হতো তবে তিনি তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলতেন। যদি সে সত্য গোপন করে তবে সে অবশ্যই বিবেকের দংশনে কষ্ট পাবে আর দীর্ঘ সময় ধরে আরও গভীর কষ্টে ভুগবে। আবর্জনার তকমা থেকে মুক্তি পেতে পুরুষটি তার উপদেশ শুনে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। সে ঘড়ি হারানোর ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আত্মসমর্পণের পর পুরুষটি অনেক দিন পর বস্তি অনুভব করে আর এর মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার সাহস পায়। মামলা পরিচালনার সময় তিনিও ছোট ঝাও একে অপরের ব্যক্তিগত বিষয়গুলি ভাগ করে নিত। ছোট ঝাও জানতে পারেন যে তার বাবা মা তার ছোটবেলায় মারা গিয়েছিল আর তাকে তার চাচা বড় করেছিল। অনাথ তিনি তার চাচাকে বাবা বলে ডাকতেন। তিনিও ছোট ঝাওয়ের কাছ থেকে তার ব্যক্তিগত বিষয়গুলি জানতে পারেন। সম্প্রতি ছোট ঝাওকে প্রায় ধনী পরিবারের দ্বিতীয় প্রজন্মের লোকেদের সাথে কথা বলার জন্য যেতে বলা হয়। এই ধনী ব্যক্তিরা তার সাথে হাসি ঠাট্টা করলেও আসলে তাকে ক্রমাগত উপহাস করে। তারা মনে করে যে তার মতো একজন আইনজীবী কেবল তাদের সাথে কথা বলার জন্য একটি খেলনা মাত্র। এসব শুনে তিনি ছোট ঝাওয়ের সাথে নির্বে মদ পান করেন, যা ছোট ঝাওয়ের জন্য সেরা সান্ত্বনা ছিল। তিনি এই মামলাটি শেষ করার পর হেং অবশেষে একটি সুযোগ পান আর দ্রুত তার দিকে ছুটে যান। তিনি রাজি হন, কিন্তু তখনও হেংয়ের আসল উদ্দেশ্য বুঝতে পারেনি। তাদের 5 জনের বন্ধুত্বের মধ্যে ওয়েন্টিংয়েরও নিজের সমস্যা ছিল। সম্প্রতি তিনি জানতে পারেন যে তিনি গর্ভবতী হয়েছেন। তাৎক্ষণিকভাবে কি করবেন তা তিনি বুঝতে পারছিলেন না। তিনি নিশ্চিত ছিলেন না যে তিনি একটি নতুন জীবনকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত কিনা। সেদিন আইন সংস্থার প্রধান সাময়িকভাবে ব্যস্ত ছিল, তাই ওয়েন্টিংকে তার পরিবর্তে আদালতে যেতে বলে। আদালতের শুনানি মাত্র 10 মিনিট বাকি ছিল। ওয়েন্টিং নিজের শরীরের কথা না ভেবেই দ্রুত আদালতের দিকে দৌড় দেন। অবশেষে তিনি সময়মতো শুনানিতে পৌঁছান। তবে শুনানিতে ওয়েন্টিং অজান্তেই তার পেট স্পর্শ করছিল। তার মুখে এমন উদ্বেগ ছিল যা আগে কখনো দেখা যায়নি। তিনি নিজেও এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল যা আগে কখনো হয়নি। একদিন তিনি একটি তালিকা পান যেখানে শুধু সেই সব ধনী পরিবারের সন্তানদের নাম ছিল যারা তাদের পারিবারিক প্রভাব ব্যবহার করে আইন স্কুলে ভর্তি হয়েছিল। সেই তালিকায় তার নিজের নামও ছিল। দেখা যায় যে আপাতদৃষ্টিতে সাধারণ মনে হওয়া তিনিও আসলে একজন ধনী পরিবারের সন্তান। এই খবরটি প্রকাশিত হওয়ার সাথে সাথে চারদিক থেকে তার উপর আক্রমণ আসতে শুরু করে। কাজ থেকে ফেরার পর তিনি অসংখ্য খারাপ মেসেজ পান। কেউ কেউ সন্দেহ করে যে তিনি পেছনের দরজা দিয়ে আইন সংস্থায় ঢুকেছে। কেউ কেউ মনে করে যে তার মতো একজন উচ্চবিত্ত ধনী পরিবারের সন্তান হয়েও কঠোর পরিশ্রম করার ভান করা সত্যিই হাস্যকর। ক্রমাগত আশা হয়রানির ফোনগুলো শুনে তিনি কিভাবে নিজেকে রক্ষা করবেন আর কি করবেন তা বুঝতে পারছিলেন না। এখানে এই পর্বটি এখানেই শেষ। পরবর্তী এপিসোডের জন্য আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।